আপনি গত বছর 16টা ব্রাহ্মা গরু লালন পালন করছিলেন, জি, সেই গল্পটা শুনতে চাই, কেমন লাভ করেছেন? ব্রাহ্মার মধ্যে মোটামুটি আমার লস হয় নাই, কারণ আমি ব্রাহ্মা গরুগুলা ছোট কিনে নিয়ে আসছিলাম, গাভীর বাচ্চা ছিল 2-3টা, আর বাহির থেকে কিনে নিয়ে আসছিলাম। ওগুলা আমি 3 বছর পালার পরে মোটামুটি ব্রাহ্মা থেকে এক পিসে 40-50 হাজার টাকা মানে আসছে 3 বছর পরে। 3 বছর পরে। খামার ভাড়া আছে না, আপনার খরচ আছে না? হ্যাঁ, ইনক্লুডিং, মানে সব বাদ দিয়ে হবে। ব্রাহ্মা গরু সর্বোচ্চ কত দামে বিক্রি করছিলেন? আমি সর্বোচ্চ 5 লক্ষ টাকা বিক্রি করছি। ব্রাহ্মা গরু ভালো না শাহিওয়াল গরু ভালো? ব্রাহ্মা গরু যদি আমরা আমাদের দেশে যে প্রযুক্তি, যে সিমেন্স প্রথম বছর ভালো ছিল, পরবর্তী সময়ে যে সিমেন্সগুলো আসছে ওগুলো আমরা 60%, 65% পাইছি। তো পুরাপুরি মানে 100% বা 80%-এর কোনো ব্রাহ্মা পাই নাই। বিধায় তাদের বডি হাইট এবং লেন্থ ওই পর্যায়ে না পাওয়ার কারণে তার ব্রাহ্মা যেভাবে বৃদ্ধি হওয়ার কথা ওইভাবে বৃদ্ধি হয় নাই। আপনার গরুরা তো ব্রাহ্মা সিমেন্ট দিয়েছিলেন, সেগুলোর কেমন ফিডব্যাক পাইছেন? যেগুলা থেকে বকনা বাচ্চা হয়েছিল আমার বেশি, ষাঁড় বাচ্চা হয়েছিল কম, যার জন্য তেমন একটা ফিডব্যাক পাই নাই। ষাঁড় বাচ্চাগুলো কি করছেন, বকনাগুলো কি করছেন? ষাঁড় বাচ্চা রেখে দিয়েছিলাম, আর বকনা 3-4টা বিক্রি, 4-5টা বিক্রি করে ফেলছি, আর এখানে আরও 3-4টা আছে। ষাঁড় হয়েছে, বকনা হয়েছে, আমাদের নাকি আর আপনি জাত ফিল্টার করেন নাই? না, আপনিও করেন নাই, বাংলাদেশে কেউ করেন নাই। না। ষাঁড় হয়েছে, দাম পেয়ে বেঁচে দিয়েছে। জি, বকনা হয়েছে, দাম পেয়ে বেঁচে দিয়েছে। জি। তাহলে কি হইলো, আমাদের সরকার একটা সুন্দর জিনিস এনে দিল আর আমরা সবাই বেঁচে খাইয়ে ফেললাম। কিন্তু যেই পর্যায়ে আমাদের ব্রাহ্মার সিমেন্স আমাদেরকে যেভাবে ট্রেনিং, আমি একবার ট্রেনিং দিয়েছিলাম নরসিংদীতে, কিন্তু যেই পর্যায়ে আসার কথা প্রতিদিন আমাদের 1 কেজি গ্রোথ ডেভেলপ করবে, সেই পর্যায়ে আমরা ওইটা পাই নাই। যার জন্য এটা 2-2.5 বছর লালন পালন করার পরেও আমরা এটা দিয়ে ডেভেলপ করার মতো কোনো চিন্তা আমার ছিল না, যার জন্য আমি সেল করতে বাধ্য। পিছনে কি গরু দেখতে পাচ্ছি? পিছনে এগুলা সিন্ধি আছে, তারপরে এটা নেপালি বলা হয়, তারপরে ওই পাশে কালো একটা আছে আমার গাভীর বাচ্চা, ব্রাহ্মার বীজ দেওয়া ছিল, আর ওই পাশে একটা কালো আছে, এটা ফিজিয়ান, তারপরে ওই সিন্ধি শাহিওয়াল আছে ওই পাশে, আর লালগুলা। ওই বছর যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, কি ব্রাহ্মা গরু না? এটা শাহিওয়াল, ওই পাশেরটাও শাহিওয়াল। এখানে আপনার ফ্যাটেনিং গরু। জি, এই যে ফ্যাটেনিং গরু, গত বছর ফ্যাটেনিং করে কেমন লাভ করেছেন? গত বছর ফ্যাটেনিংয়ে মোটামুটি ভালোই ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা লাস্ট পর্যায়ে মানে গরুর তেমন একটা দাম পাই নাই। তো সেই ক্ষেত্রে মোটামুটি হয়েছে, তবে লাভ আসে নাই, কিন্তু ক্ষয় খরচের মধ্যে আসল ছিল আর কি। আপনি এই খামার ব্যবসা আসলে কি করেন? খামার ব্যবসাটা মূলত শখের বশবর্তী, প্রথমত আসা, বাসার জন্য 2-3টা কুরবানির গরু কিনতাম প্রায় সময়, সেই 90 সন থেকে। তো ওইখান থেকে মানে একটা আনন্দ জাগছে যে আমি নিজে খামার করলে কেমন হয়। তো সেই সুবাদেই প্রথম 7-8টা এলাকা থেকে আমাদের বাবুরহাট পুটিয়া থেকে বাচ্চা কিনে শুরু করছিলাম। তো ওই শুরু থেকে আজকে 2021 সনের এসে একটু ডেভেলপ হয়েছে খামার, পাশাপাশি গাভীর সেক্টরটা একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে ফ্যাটেনিংয়ের চেয়ে। এই যে আপনার খামারে সব আমার ইন্ডিয়াতে এদের মারা, বাংলাদেশের ছেলেরা। ইন্ডিয়াতে রয়েছে মা, বাংলাদেশে আসছে ছেলে, যে ছেলের মাংস খাবো আর বলবো যে ইন্ডিয়ান গরু আমার দরকার নাই। এক্ষেত্রে তাহলে আমাদের যাই গরু তৈরি করতে হবে, এক্ষেত্রে আপনার কোনো প্ল্যানিং আছে? হ্যাঁ, যেমন আমাদের দেশীয়ভাবে আমরা বর্তমানে যা পাচ্ছি, আমাদের 3 বছর যাবতীয় ইন্ডিয়ান গরু আসতেছে না ফ্যাটেনিংয়ের জন্য, বা গাভী তো আমরা ভালো মানের পাই না। তো আমাদের দেশীয় প্রযুক্তিতে যদি আমাদের সরকারি যারা কর্মকর্তা আছেন ওনারা যদি আমাদের একটা দিক নির্দেশনা দেন, এবং আমরা যদি নিজ থেকে আমাদের নিজস্ব সারের মাধ্যমে সিমেন্স দিতে পারি, ভালো সার তৈরি করে, তাহলে আমি মনে করি যে আমাদের দেশেই ভালো মানের শাহিওয়াল, সিন্ধি এবং ফিজিয়ান এই জাতীয় গরু গোস্তর জন্য আমরা পাবো। এবং ফিজিয়ান এবং হলস্টাইন যদি আমরা বাচ্চা পাই, বকনা বাচ্চা,
তাহলে আমাদের দুধের জন্য ভালো হবে। আপনারা আসলে চাচ্ছেন কোনটা, কিসের জন্য কি চান? গাভীর জন্য ফিজিয়ান হলস্টিয়ান হলে ভালো হয়, আর যদি ফ্যাটেনিংয়ের বাচ্চার জন্য শাহিওয়াল সিন্ধি এই জাতীয় বাচ্চা হইলে এবং কালারফুল হইলে ভালো হয়। আপনার খামারে ফ্রিজিয়ান আছে, আপনি তারা দিচ্ছেন শাহিওয়াল বীজ, তাহলে তো আপনার কি হবে? না, এটা হইলে আবার ক্রস হয়ে যায়। যেমন আমার 2-3টা লাল দেশি গাভী আছে, ওইটা আমি চেষ্টা করি যে ওইটা ওই 4-5টার মধ্যে শাহিওয়ালের বীজ দেওয়ার জন্য। যদি বাংলাদেশের শাহিওয়ালের বীজ, এডিএলের শাহিওয়াল বীজ খুবই ভালো, সরকারের শাহিওয়াল বীজও খুবই ভালো, তারপরে কেন আপনারা এলোমেলো করছেন? আসলে যখন আমরা সিমেন্সটা আমাদের গাভী যখন হিটে আসে, তখন আমাদের লোকাল ডাক্তার যারা আছে তাদেরকে আমরা কল করি, তারা আসে, তারা আমাদেরকে যেভাবে সিমেন্ট সম্বন্ধে আইডিয়া দেয়, তারা যেটা ভালো মনে করে আমরা ওইটাই পুশ করতে ইচ্ছুক হই এবং তাদের উপর ডিপেন্ড করি যেটা ভালো। আমাদের নিজস্ব কোনো সত্তা থাকে না এখানে। আপনার খামারে তো শাহিওয়াল গাভী আছে, এই শাহিওয়াল ষাঁড়ও আছে, আপনি এই শাহিওয়াল ষাঁড় ব্যবহার করেন না? শাহিওয়াল সার অনেক সময় অনেকগুলা সার মানে ওই সিমেন্ট দেওয়ার উপযোগী হয় না। তারপরে গাভীটা ধরে রাখার মতো আমার ওইরকম প্রযুক্তি নাই যে এখানে মানে সঠিক স্থানে এটা বেঁধে রাখা হিটে যাবে, ওরকম সিমেন্ট দিতে পারবো, ওরকম পরিবেশটা নাই। আর সব সার গরু মানে হিটে আসলে ওই সিমেন্ট দেওয়ার মতো উপযোগী থাকে না। আপনার এখানে রিপিট ব্রিডিং হয়, জি, এখানে রিপিট ব্রিডিং হচ্ছে গাভীতে। রিপিট ব্রিডিং এর ক্ষেত্রে ওই গাভীর কাছে যদি ষাঁড় রাখেন তাহলে তো রিপিট ব্রিডিং হয় না পৃথিবীতে। আপনি কি তথ্য প্রযুক্তিটা জানেন? না, আমার এটা জানা নেই। আপনার যে গরুগুলো রিপিট ব্রিডিং আছে ওইখানে আপনি ষাঁড় রেখে দেবেন, আচ্ছা, তাহলে ওই গরুর রিপিট ব্রিডিং থাকবে না, সিমেন্ট ঠিকঠাক মতো কি প্রজনন হবে। জি, ওর ক্ষেত্রে আপনি একটু গরুগুলো একটু আদর আদর করেন, আমার যে করে আমি সেটা যাবো। এটা শিখে দিচ্ছে যে এগুলোটা ভালোই আছে। এটা তো এই বছর ইয়ে থেকে নিয়ে আসছিলাম। এটা আমার গাভীর ঘরের বাচ্চা। না, ইন্ডিয়ান গালাগালি নিয়ে করি না তো। ইন্ডিয়ান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র। ইন্ডিয়ার প্রযুক্তি আমাদের কাছে ভালো লাগে, খারাপ না। যে আমার খামারের গরুর যে ওজন স্কেল, এখানে আমি গরু পারচেস করে এখানে ওজন করি। ওজন করার পরে আমি এটার কৃমিমুক্ত করে এটার খাদ্য দেই এবং 1 মাস 2 মাস বা 3 মাস পরে পরে আমি এখানে ওজন দিয়ে গরুগুলোর খাদ্য নিয়ন্ত্রণ করি। এবং কুরবানির সময় ক্রেতারা যাতে কুরবানি কিনতে এসে না ঠগে, সেই জন্য আমি একটা আইডিয়া নেই এবং তাদেরকে একটা সঠিক প্রাইজে গরুগুলা বিক্রি করার চেষ্টা করি। তো আর আমি আমার খাদ্য তালিকার মধ্যে আমার এখানে খড় আছে। এই খড় আমার জমির খড়, 15-20 বিঘা জমির খড় আমি কন্টিনিউ আমার ফ্যাটেনিং এবং গাভীরে খাওয়ায় থাকি। পাশাপাশি প্রায় 15 থেকে 16 বিঘা জমিতে আমি ঘাস চাষ করি। ওই ঘাসগুলোও আমার এই গাভী এবং ফ্যাটেনিংয়ের যে গরুগুলো আছে ওগুলোকে আমি খাওয়ায় থাকি। পাশাপাশি আরেকটা জিনিস আমি খাদ্য তালিকা তৈরি করি 5-7টা আইটেম দিয়ে, যেটা ছোলা বুট, গম, ভুট্টা, ধান, কালো জিরা, তারপর সয়াবিনের খোল, এগুলো একত্রে মিক্সড করে আমি কিছু লিকুইড করে খাওয়াই। আবার হাফ কেজি বা 1 কেজি করে প্রতিদিন আমার ফ্যাটেনিংয়ের গরুগুলোকে আমি খাওয়াতে থাকি। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে 4-5 বছরের মধ্যে আমার কাছ থেকে যারা গরু পারচেস করে নিয়েছে ফ্যাটেনিংয়ের, তাদের এই গরুর মধ্যে অতিরিক্ত চর্বি নাই এবং আমি কেমিক্যাল জাতীয় কোনো মেডিসিন আমার গরুর খামারে আমি ইউজ করি না। ন্যাচারাল যে খাবার আছে ওই খাবারগুলোর মাধ্যমেই আমি গরু লালন পালন করে থাকি।